শুয়ে তাকে আবারও চেষ্টা করলাম। তার সারা শরীর আবারও হাতাহাতি করলাম। তার কোনো কোনো জায়গার কাপড় চোপড় টেনে টেনে খুললাম। সারা শরীরে চুমাচুমি করলাম, তাতেও তার কিছুই হচ্ছে না। নিজেকে তখন খুবই খারাপ লাগছিল। তার সাথে পাঁচটাপাঁচটি করতে গিয়ে আমার শরীরের কাপড় চোপড়ে ওলটপালট হয়ে গিয়েছিল। আমিও তখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। তখন আধা ঘন্টা পরে আমার দেবর রুমে এলো। তো আমিও দুশ্চিন্তার মধ্যে আমার দরজাটা লাগাইতে মনে নাই, এভাবেই শুয়ে পড়েছিলাম। দেবর যখন এলো আমি হালকা হালকা বুঝতে পেরেছি, কিছু বুঝি কিছু বুঝি না, এরকম একটা অবস্থার মধ্যে আমার দেবর আসলো। সে এসে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও তো আমার কাপড় চোপড় ঠিক নাই, জামাই দিতে পারলো না, আমিও হতাশ হয়ে শুয়ে পড়েছি। বাসের রাতে যখন আমার জামাই আমাকে দিতে পারলো না, তো এই দেহর আমার কি দাম? তো এই দেহকে আমি একবারে উল্টাপাল্টা করে শুয়ে রয়েছি। তো এই অবস্থায় আমার দেবর এসে আমাকে অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখছিল। আসসালামু আলাইকুম, আমি বিতি আক্তার। আমার বাসা মিরপুরে। তো প্রাইভেসির কারণে আমি আমার ঠিকানাটা বলতে চাচ্ছি না। জানি আমার এই ঘটনাটি একটা 100% সত্য ঘটনা। আমি জানি অনেকের জীবনে হয়তো এরকম ঘটনা ঘটে। তো আমি আমার এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার না করে থাকতে পারতেছি না। তাই আপনারা যদি আমাকে খারাপও বলেন, তাও আমি আপনাদেরকে ঘটনাটা বলবো। বললে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো। আমার বাবা একজন ব্যবসায়ী। ওনার গ্রামের বাড়ি হচ্ছে চিটাগাং। আমার জন্ম মিরপুরে। আব্বা নাকি অনেক ছোটবেলায় যখন দাদা দাদি মারা গিয়েছিল তখন ঢাকায় চলে আসলো। তো একদম নিঃস্ব অবস্থায় ঢাকায় এসেছিল। এই কথাগুলো আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি। প্রথমে নাকি মিরপুরে কাঁচা বাজারে ব্যবসা করত, শাহালি মাজারের পাশে। এভাবে খেয়ে না খেয়ে কোনোরকম ভাবে দিন কাটাইতো। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আব্বার যখন মিরপুরে এসে 20 বছর পূর্ণ হয়, তখনই আব্বা বিয়ে করে। ঢাকার একজন বড়লোকের মেয়েকে বিয়ে করেছেন। আমার আব্বা দেখতে খুবই স্মার্ট, সুন্দর। একমাত্র আমার আব্বাকে দেখে আমার নানা আমার মাকে বিয়ে দিয়েছিল। দেখতেও যেরকম স্মার্ট, কাজে ঠিক এরকম ভাবেই দক্ষ। আব্বা নাকি আগে কাজ ছাড়া কিছুই বুঝতো না। ঘুমায় ঘুমায় নাকি কাজের স্বপ্ন দেখতো। আমার আম্মাও নাকি এরকম স্বপ্ন দেখেছে। যাক, এগুলো হচ্ছে পুরানো কথা। বর্তমানে মিরপুরে আমাদের একটি নিজস্ব বাড়ি আছে। আমাদের এখানে তো 10 বছর আগে জায়গার দাম কম ছিল। তো তখন আমার আব্বা 5 শতাংশ জায়গা কিনে বাড়ি বানাইছিল। তো আমার আব্বা অনেক কষ্ট করে টাকা জমায় বাড়িটা বানাইছে। তখন আমি একটু একটু বুঝি। আমিও তখন আমার আব্বাকে কাজে টুকটাক হেল্প করি, কারণ আমি সন্তানের মধ্যে সবার বড়। আমার আরো ছোট 2 বোন আছে, আরো আছে একটা ছোট ভাই। তাই আমি ছোট থেকে আব্বার দুঃখ কষ্ট বুঝতে পেরেছিলাম। এজন্য আমি আমার আব্বাকে টুকটাক সহযোগিতা করতাম। তো এভাবে দিন যেতে যেতে আমার বিয়ের বয়স হলো। যখন আমার 18 বছর পূর্ণ হলো, আমি তো তখন পুরাই যুবতী। লেখাপড়া তত বেশি করতে পারি নাই। টান্না টান্না এসএসসি পাশ করেছি। ঢাকা শহরে লেখাপড়া করতে গেলে তো অনেক টাকার দরকার। তো আমার আব্বার সেই ক্ষমতা নাই যে তিনি আমাকে এত টাকা দিবে। তাই বক্কচক্কর করে কোনো রকম মেট্রিকটা পাশ করছি। কিন্তু মেট্রিক পাশ করলে কি হবে? আমার বডি ফিগার দেখে অনেকে মনে করবে যে মাস্টার্স কমপ্লিট করেছি। আমার চেহারা দেখতে আমার আব্বার মতো, ফিগার খুব একটু মোটাসোটা। যাই হোক, 18 বছরের পর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে বিয়ের জন্য দেখতে আসে অনেকে। একদিক দিয়ে মিললে আরেক দিক দিয়ে মিলে না। কোনো জায়গা থেকে আসে ছেলে আমার চাইতে খাটো, এই জন্য বিয়ে দেয় না। আবার কোনো জায়গা থেকে আসে লম্বা ঠিকই আছে কিন্তু গরিব, এই কারণে আমার আব্বা ফ্যামিলি থেকে বিয়ে সাথে দিচ্ছে না। তখন আমারও খুব খারাপ লাগতো। মনে মনে ভাবতাম, আমার মতো একটা সুন্দরী মেয়ে, আমার যে ফিগার, তারপরও আমার বিয়ে ঠিক করতে পারতেছে না। স্কুল লাইফ হলে তো 10-15টা ছেলে আমার পিছনেই ঘুরতো, কিন্তু বিয়ের সাথে কেন হচ্ছে না? তো এই কথা ভেবে আমার একটু খারাপ হয়ে লাগতো। আসলে বিয়েটা তো একটা কঠিন একটা বিষয়। তখন আমিও খুব টেনশন করতাম। বিয়ের বয়সও ওই দিক দিয়ে বেড়ে যাচ্ছে, সংসারের খরচ টরচও বেড়ে যাচ্ছে। বিয়েটা হলে তো আব্বা আম্মাও একটু নিস্তার হতো। আমি যে খরচের মেয়ে, মার্কেটে গেলে তো আমার 5,000 টাকার নিচে হয়ই না। তো আমার আব্বা আমার খরচ দিতে দিতে আর কোলাইতে পারতেছে না। ছোট থেকে খরচ করে অভ্যাস হয়ে গেছে, এখন আর হাতকে বাটি করতে পারতেছি না। চুরি করুক না দাড়ি করুক, আমাকে টাকা দিতেই হবে। এই জন্য মনে মনে চিন্তা করতাম, বিয়েটা হলে মনে হয় ভালোই হতো। আমার আব্বা কিছুটা হয়তো নিস্তার পেত, অনেকটা খরচ কিছুটা কমতো।
যাই হোক, এভাবে দিন যেতে থাকলো। পাত্রও দেখা যায় এখন ঘন ঘনই আসে, প্রায় প্রতিদিনই 2-3 জন পাত্র আসে, কিন্তু বিয়ে হচ্ছে না। এটা অনেক বড় একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি কি এভাবে যৌবন নিয়ে হাহাকার অবস্থায় থাকবো? আমার কপালে কি স্বামী ছুটবে না? আমি কি স্বামীর সংসার করব না? তো এই কথাটা ভেবে আমার অনেক খারাপ লাগতো। 2021 সালের ডিসেম্বর মাসের 5 তারিখে আরেকটা পাত্র আসলো। উনি ঢাকা থেকে এসেছে, যাত্রাবাড়ি থেকে। ওনাদের সাথে আরও কমপক্ষে 10 জন লোক এসেছে। তারা কীভাবে জানি খোঁজ পেয়েছে। মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দরী, তাদের ছেলের সঙ্গে খুবই ভালো মানাবে, কারণ ছেলে ওনাকে সুন্দরী ছাড়া বিয়ে করতে যাচ্ছে না। কারণ ছেলেটা শিক্ষিত এবং দেখতে শুনতে খুবই স্মার্ট। এবং তারা আমাদের বাসায় এলো, প্রায় 1 রিক্সা পরিমাণ পল্টন নিয়ে আসলো। আমরা তো দেখে সবাই অবাক, এত পরিমাণের পল্টন নিয়ে কেউ কি আত্মীয়র বাড়িতে আসে? এরপরও আবার নতুন, এখনো বিয়ে শাদী হয় না। কারণ তাদের মনের উদ্দেশ্য ছিল তারা যেভাবে হোক এখানে বিয়ে করাবে। এভাবে তারা সারাদিন আমাদের বাসায় থাকলো, মোটামুটি অনেক গল্প সল্প করলো। ঢাকায় আমাদের যারা অন্যান্য আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে দেখা করলো, খোঁজ খবর নিল। তারা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখলো সবার কাছ থেকে মোটামুটি ভালো রিপোর্টই পেয়েছে। এরপর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তারা মেয়েকে বিয়ে করাবে। যাক, এই সিদ্ধান্ত নিয়ে তারা রাত্রে চলে গেল। তো রাত্রে আমাদের ফ্যামিলিতেও একটা বৈঠক বসলো। তো আমরা সবাই যার যার মতো আলোচনা করছি। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল ছেলেরা যেহেতু বড় লোক, তাদের ফ্যামিলিতে এত লোকও নাই, মাত্র তারা 2টা ভাই, একটা ছোট ভাই, আর কেউ নাই। যাক, জল সংসার যেহেতু, আমার মেয়েকে এত বেশি কষ্ট করতে হবে না। তো এই বলে আমার আব্বা আম্মা সিদ্ধান্ত নিল মেয়েকে বিয়ে দেবে। তখন তারা রাত্রে জানিয়ে দিল যে আপনারা বিয়ের দিনক্ষণ ঠিক করেন। তো একটা ভালো দিন বলতে শুক্রবার দিন বিয়ে ঠিক করলো। যাই হোক, শুক্রবারে আমাদের ধুমধাম করে বিয়ে হলো। তো এরপর আমাকে শ্বশুরবাড়ি নিয়ে চলে গেল। শ্বশুরবাড়িতে গিয়ে আমার ভালোই লাগছিল। একটা একবার মেয়ের বিয়ে হলে যা হয় আর কি, যে না আসলে আমারও বিয়ে হয়েছে, আমাকেও হয়তো কেউ না কেউ পছন্দ করেছে। তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটলো। এখন তো আমাদের বাসর হবে। খুব সুন্দর করে বাসর ঘরটা সাজিয়েছে। তাদের বাসাটা দোতলা একটা বাসা। তো দোতলার মধ্যে একটি রুমে আমাদের জন্য বাসর ঘর সাজিয়েছে। খুব সুন্দর করে বাসর ঘরটা সাজিয়েছিল, দেখে মন জুড়িয়ে যাওয়ার মতো। এত সুন্দর বাসর ঘর আমি আমার জীবনেও দেখিনি। বাসর ঘর দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল। যাক, অবশেষে আমাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। এখন আসছে সেই আনন্দঘন সময়। বাসর রাত নাকি একটা মেয়ের জীবনে শ্রেষ্ঠ রাত। বান্ধবীর কাছ থেকে কত গল্প এনে শুনেছি বাসর রাত নিয়ে। স্কুলে শিক্ষকদের কাছে কত বাসর রাত নিয়ে গল্প শুনেছি। বাসর ঘরের কথা শুনলে খুবই ভালো লাগতো। তখন সবসময় মনে মনে চিন্তা করতাম যে কখন আমার জীবনে এই রাতটি আসবে। যাই হোক, অবশেষে আমার জীবনে এই রাতটি আসলো। যাই হোক, এখন তো আমার শ্রেষ্ঠ রাত ভোগ করার সময় এসেছে। তো আমার স্বামী রাত্রি 12টার দিকে আমার ঘরে আসলো। আমি তাকে সুন্দর করে গিয়ে সালাম করলাম। ঘরের মধ্যে যে দুধ রেখে গিয়েছিল তাকে দুধ খাওয়ালাম, ফল টল যা ছিল তা সব খাওয়াইলাম, এমনকি তার মুখে তুলে দিলাম। সেও আমাকে আদর করে কিছু মিষ্টি আমাকেও খাইয়ে দিল। তো এভাবেই প্রায় আমাদের 1 ঘন্টা চলে গেল। তারপর যখন সে খাটে আসলো শোয়ার জন্য, আমার ডান পাশে সে শুতে চাইল। সে আমার ডান পাশে শুইল। সে একটু আনইজি ফিল করছিল যে দেখো, তুমি তো এখন থেকে আমার স্বামী, আজ থেকে তো তুমি আমার সমস্ত কিছুর মালিক, আমার সব কিছু তো তোমাকে সঁপে দিয়েছি। তো তুমি এমন আনইজি ফিল করতেছো কেন? এখনকার যুগের ছেলেরা তো এরকম করে না। এখনকার ছেলেরা তো বাসর ঘরে আসার আগে বিড়াল মেরে ফেলে। তাহলে তুমি বাসর ঘরে এসে ভয় পাইতেছো কেন? এই বলে সে আমার পাশে এসে শুইল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম, তার শরীরটা হাতিয়ে দিলাম। এরকম ভাবে 1 ঘন্টা যাবত তার সেবা যত্ন করলাম। কিন্তু একটা ছেলে একটা স্ত্রীকে বাসর করে যে চাহিদাটুকু দিতে চায়, তেমন কোনো ফিলিংস তার মধ্যে আমি পাই নাই। আমি তার শরীরে হাতিয়ে দিলে সে এক পর্যায়ে ঘুমিয়েই পড়ে। কিন্তু আমার তো অস্থির অস্থির লাগছিল। আজকে তো আমার ঘুমানোর সময় না, আজকে তো আমার জীবনের শ্রেষ্ঠ রাত, কিন্তু স্বামীর এই কি অবস্থা। তো আমার স্বামী আমাকে কিছু দিতে পারতেছে না। এটা কি সম্ভব? আমি একটি পূর্ণ যুবতী মেয়ে, আমাকে সে কিছুই করছে না।
সেও তো দেখতে শুনতে কম না, তাহলে কেন এটা এমন হচ্ছে? তো এই যে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আমি বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম। তো তখন দুশ্চিন্তায় আমার সময় কাটছিল না, আমি বারান্দায় ঘুরপাক খাচ্ছিলাম। তো প্রায় ওইখানে আমি আধা ঘন্টা যাবৎ পায়চারি করছিলাম। অবশেষে আমার চোখ দিয়েও পানি আসছিল। আজকে আমার মধুরাত, কিন্তু কেন এমন হলো? স্বামী আমাকে নিয়ে খেলবে, কত আশাই না ছিল। দুজন দুজনের সঙ্গে খেলবো, সারা রাত খেলে পার করব। তো এই ভেবে আমার চোখ দিয়ে অঝরে পানি আসছে, কিন্তু এখন তো আর কিছু করার নাই। তারপর আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে তাকে আবারও চেষ্টা করলাম, তার সারা শরীর আবারও হাতাহাতি করলাম। তার কোনো কোনো জায়গার কাপড় চোপড় টেনে টেনে খুললাম, সারা শরীরে চুমাচুমি করলাম, তাতেও তার কিছুই হচ্ছে না। নিজেকে তখন খুবই খারাপ লাগছিল। তার সাথে পাঁচটাপাঁচটি করতে গিয়ে আমার শরীরের কাপড় চোপড়ে ওলটপালট হয়ে গিয়েছিল। আমিও তখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। তখন আধা ঘন্টা পরে আমার দেবর রুমে এলো। তো আমিও দুশ্চিন্তার মধ্যে আমার দরজাটা লাগাইতে মনে নাই, এভাবেই শুয়ে পড়েছিলাম। দেবর যখন এলো আমি হালকা হালকা বুঝতে পেরেছি, কিছু বুঝি কিছু বুঝি না, এরকম একটা অবস্থার মধ্যে আমার দেবর আসলো। সে এসে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও তো আমার কাপড় চোপড় ঠিক নাই, জামাই দিতে পারলো না, আমিও হতাশ হয়ে শুয়ে পড়েছি। বাসের রাতে যখন আমার জামাই আমাকে দিতে পারলো না, তো এই দেহর আমার কি দাম? তো এই দেহকে আমি একবারে উল্টাপাল্টা করে শুয়ে রয়েছি। তো এই অবস্থায় আমার দেবর এসে আমাকে অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখছিল।